সবসময় তো হেরেই যায়, সো নাথিং নিউ। ওরা যদি ওদের পারফরমেন্স ভালো না করে ফ্যান্সরা তো আর আসবে না, এটা তো ওদের দোষ। ভাইয়া বৃষ্টিটা যদি পুরোপুরি থাকলে আমাদের দিকে আমাদের জন্য ভালো হইতো। জাস্ট ড্রেসিং রুমে আসছে আর গেছে, এটা তো ভাই খেলা না। বাংলাদেশ যখন বোলিং করে তখন সেটা ব্যাটিং পিচ হয়ে যায়, আর বাংলাদেশ যখন ব্যাটিং করে তখন সেটা বোলিং পিচ হয়ে যায়। ম্যাচ দেখতে এসেছেন, নিশ্চয়ই প্রত্যাশা ছিল, শেষ পর্যন্ত ম্যাচটা হারলো, কেমন লাগছে আসলে? খারাপ লাগছে, অ্যাজ অলওয়েজ, সবসময় তো হেরেই যায়, সো নাথিং নিউ। প্রত্যাশাটা কি ছিল? প্রত্যাশা ছিল অবশ্যই নিজের মাটিতে খেলছে, জিতবে। আর অনেক ভালো ভালো প্লেয়ার নিউজিল্যান্ড থেকে আসেও নি, লাইক অনেক নিউ প্লেয়ার ছিল, সো আমরা এক্সপেক্টেড করেছিলাম যে জিতবে, বাট আজকে As কার always. খেলাটা সবথেকে বেশি ভালো লেগেছে? শরীফুল ভালো খেলছে, উইকেটও নিয়েছে, কম রানও দিয়েছে, তার খেলাটা ভালো লেগেছে। আর বাংলাদেশের সবথেকে প্রিয় ক্রিকেটার কি আপনার? রাইট নাও কেউই নেই। বাট প্রিভিয়াসলি কে ছিল? প্রিভিয়াসলি মাশরাফি, সাকিব এরা ছিল, বাট রাইট নাও এখন আর কেউ নেই। ক্রিকেটার মাশরাফি, সাকিব ছিল, রাইট নাও আসলে নেই। আর কারো খেলায় ভালো লাগে না? কারো খেলা ভালো লাগে না, বাট বাংলাদেশ অ্যাজ আ টিম ভালো পারফরমেন্স করে না কখনোই। আজকে কারো খেলা কি ভালো লেগেছিল নাকি সবার খেলা? শরীফুলের খেলা ভালো লেগেছিল, কয়েকটা উইকেট নিয়েছে। আপনি একটু শের খেলা দেখতে এসেছিলেন, নিশ্চয়ই প্রত্যাশা ছিল বাংলাদেশ জিতবে, জি। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ জেতেনি। সো ডিসঅ্যাপয়েন্টেড। কেমন লাগছে, অনুভূতিটা কেমন? ওরা তো হারে, ওরা তো কখনো জিতেই না। কখন জিতে ওরা? ওদের তো পারফরমেন্স অনেক মানে লো হয়ে গিয়েছে। আজকের ম্যাচটাতে বাংলাদেশের কোন ক্রিকেটারের খেলাটা সব থেকে ভালো লেগেছে? শরীফুল। প্রত্যাশাটা কি ছিল বাংলাদেশের এই যে ম্যাচটা যদি দেখতে এসেছেন? ইচ্ছা তো ছিল জিতবে, নিজেদের দেশে, নিজেদের দেশের মাঠে যদি হেরে যায় এটা তো অনেক ডিসঅ্যাপয়েন্টেড। নিউজিল্যান্ড যখন ব্যাট করতে নামলো, বাংলাদেশের রানটা খুব বেশি বড় ছিল না। না। যখন শরীফুল উইকেট নেওয়া শুরু করলো তখন কি ভেবেছিলেন যে তখন তো হ্যাঁ, মনে একটু তো আশা হয়েছিল। বাংলাদেশের প্রিয় ক্রিকেটার? আমার কাছে তেমন কাউকে ভালো লাগে না, বাট মুস্তাফিজুর, দেন তামিম, ওদের নিয়মিত কি খেলা দেখা হয়? না, ও তো দেখা হয় না, বাট আমার ছোট ভাই বিগ ফ্যান ক্রিকেটের। এবারই কি প্রথম বাংলাদেশের খেলা দেখতে না, আরো একবার এসেছিলাম, বাট তখনও হেরেছিল। তখনও হেরেছিল? জি। আপনি মানে নিজেকে কি আনলাকি ভাবছেন যে আপনি আসলে? না, ওদেরই পারফরমেন্স ব্যাড, আমি নিজেকে কেন আল্লাহ কি ভাববো? ওদের আরো বেশি ভালো করে প্র্যাকটিস করাটা উচিত। নেক্সট টাইম খেলা দেখতে আসলে প্রত্যাশাটা কি থাকে? কারণ ওরা যদি ওদের পারফরমেন্স ভালো না করে ফ্যান্সরা তো আর আসবে না, এটা তো ওদের দোষ। বাংলাদেশের খেলা দেখতে আসা, কি বলবো, আর কিছু বলার নেই। এটা আপনি কি ফার্স্ট আমার হ্যাঁ, আমি এই নিয়ে দ্বিতীয়বার আসছি, ফার্স্ট ম্যাচটা দেখতে আসলেন? আমি শুরুতে আপনার সাথে ঢোকার সময় কথা বলেছিলাম, প্রত্যাশা নিয়ে এসেছিলেন ম্যাচ জয়ের, শেষ পর্যন্ত ম্যাচটা হারলো বাংলাদেশ, কেমন লাগছে আসলে? খুবই দুঃখজনক, হতাশাজনক। আমি এটা হলো ভাবি নাই হারবে, এটা হয়তো সবাই জানে, মানে অ্যাটলিস্ট এটা যে ফাইট করে হারবে এটা তো হয় না এরকম, অতি দুঃখজনক বলা যায়। যদিও শরীফুল ইসলাম তার বোলিং দিয়ে একটা আশা জাগিয়েছিল বাংলাদেশকে জেতানোর, শেষ পর্যন্ত তিনি পারেননি। ওভারঅল সব মিলিয়ে খারাপ লাগছে কিনা আসলে? তা তো অবশ্যই খারাপ লাগছে, অ্যাজ এ ফ্যান তো খারাপ তো লাগবেই, তাই না? যতই হোক। বাংলাদেশ টিমের জন্য কিছু বলতে চান, শুভকামনা বা এরকম করে? হ্যাঁ, আগামীটা ভালো করবে, এটাই প্রত্যাশা করি। ভাই 300 টাকা দিয়ে আমরা টিকিট কাটছি ভাই, আমাদের ভাইয়া বৃষ্টিটা যদি পুরোপুরি থাকলে আমাদের দিকে আমাদের জন্য ভালো হইতো। দেখ, বৃষ্টি থামার পর আমরা ভাবলাম যে না, খেলাটা হোক এবং খেলাটা পুরোপুরি শেষ হোক, আর যেই জিতে, কিন্তু পরবর্তীতে আমরা তো হেরে গেলাম, দেখলেন। আজকের ম্যাচ হারার কারণটা হইলো আমাদের যে প্রস্তুতিটা ছিল, বৃষ্টির কারণে হয়তো বা এটার কোনো বিলম্বনা ঘটতে পারে আর কি, এটাই মনে করতেছি। ব্যর্থতার কারণে এই সমস্যাটা হয়েছে। জি। তো ব্যাটসম্যানরা যদি একটু ভালো খেলতে পারতো। আমি প্রশ্ন করি, বাংলাদেশের ম্যাচ ছিল, স্বাভাবিকভাবেই প্রত্যাশা নিয়ে এসেছিলেন, শেষ পর্যন্ত ম্যাচটা হেরে গেছে, কি মনে হয় কেন হেরেছে এবং কারণটা কি? আমাদের যখন 3 উইকেট পড়ে গেছিল, যখন বৃষ্টিটা আসলো, তারপরে হৃদয় আর লিটন মিল একটা যে জুটি করতেছিল, এটা যদি কন্টিনিউ করতে পারতো তাহলে আমরা মনে হয় যে 150 রানের মতো করতে পারতাম। 150 রান করলে নিউজিল্যান্ডকে চাপ দেওয়া যেত। তারপর আমাদের শরীফুল যেভাবে 3 উইকেট নিছে একা 3 ওভারে, সেটা কিন্তু খুব ভালো। তার সাথে পাশাপাশি যদি আরেকটা বোলার যদি ভালো করতে পারতো তাহলে আমরা ম্যাচটা বের করে ফেলতাম। কিন্তু জ্যাকবসের যে জুটি ওরা যে করলো, 2টা জুটি 4 উইকেট পড়ার পরে এই কাছে আমাদের হেরে গেছে। এখানে বোলারদের ব্যর্থতা আছে,
আমি বলবো না বলার কোনো ব্যর্থতা নাই, এখানে ব্যাটসম্যানরা যে টোটাল রানটা করা দরকার ছিল সেটি তারা করতে পারে না। কি বলবো, আজকে ম্যাচটা খুবই হতাশাজনক। আপনার বৃষ্টি আগে অনেক ভালো খেলছিল 3 উইকেট যাওয়ার পরেও কিন্তু লিটন আর হৃদয়ে অনেকটা আগেই নিয়ে গেছিল, কিন্তু বৃষ্টির পরে যখন তারা নামছিল তখন কোনো পারফরমেন্সই করতে পারে নাই। জাস্ট ড্রেসিং রুমে আসছে আর গেছে, আসছে গেছে, আসছে গেছে, এটা তো ভাই খেলা না। আমাদের ক্রিকেট টিমটা আরও শক্ত করতে হইব। সাকিউল হাসানকে লাগবেই, টি-20 সাকিউল হাসানকে লাগবেই, টি-20 সাকিউল হাসান সেরার সেরা। যদিও শরীফুল ইসলাম একটা ভালো বোলিং করেছে, আশা জাগিয়েছিল। শরীফুল ইসলামের বোলিংটা কেমন দেখলেন? আলহামদুলিল্লাহ, শরীফুল ইসলাম বোলিংটা অনেক ভালো লাগছিল। তখন আমাদের আরও আত্মবিশ্বাস বেড়ে গেছিলো যে আমরা ম্যাচটা আরও চিনে নিতে পারবো, জিততে পারবো। পরবর্তীতে যখন ক্যাচ মিস হয়ে গেল তখন খুব হতাশাজনক আমরা। ঠিক আছে, ধন্যবাদ। আর ওদের খেলার ধরনটা খুবই ভালো ছিল, 4 উইকেট যাওয়ার পর কি সুন্দর। আমি বলবো কি, যদি শরীফুলের সাথে আরেকজন বোলার পেতাম তাহলে আমরা ম্যাচটা জিততাম অবশ্যই। আর কিছু রান করতে পারলে আমরা ম্যাচটা জিততে পারতাম। এভাবে যেভাবে ডাগা উঠে ওরা গেছে, মানে একের পর এক উইকেট, নগদের উপর উইকেট, একজন 2 বলে 2টা একসাথে চলে গেছে। পারভেজ ইমন নামলো, তুলে দিল, এটা কোনো খেলা না। ওদের কারো ট্রেনিং করানো উচিত, না হলে বাদ দেওয়া উচিত, নতুন ব্যাটিং খোঁজা উচিত। আসলে ব্যাটিং খুবই প্রবলেম, বোলিং ঠিক আছে বাংলাদেশের। এই খুব আশা নিয়ে আসছিলাম যে সিরিজটা আমরা জিতবো, আর যেই বাজে ফিল্ডিং দেখলাম আর যা বোলিং দেখলাম তাতে এটা কোনো মতেই প্রত্যাশা করিনি। লাস্ট মোমেন্টে তৌহিদ হৃদয়ের হাতে একটা বল ছিল যেটা ক্যাচ ধরার মতো, সেইটাও সিক চলে গেল। আসলে এগুলো আসলে প্রত্যাশা করার মতো না, এটা আমাদের আবেগ নিয়ে একটা খেলা। আমরা চাই যে আমাদের ক্রিকেটটা আরও ভালো মতো ইমপ্রুভমেন্ট হোক, বা যেহেতু এই টিমটার সাথে আমাদের খেলতে হয়েছে, এটা নিউজিল্যান্ডের ফুল টিম আসেও নয়, এটা বি টিমের মতোই। আর যেই টিমই আসুক না কেন, তারপরেও যেহেতু বাংলাদেশ আমাদের দেশ, আমরা বাংলাদেশকে নিয়ে প্রাউড ফিল করি, ক্রিকেটটা দিয়ে বাংলাদেশকে সমগ্র বিশ্বের চিনে। এজন্য তারপরেও আমাদের বাংলাদেশের প্রতি ইনশাল্লাহ আশা থাকবে যাতে ভবিষ্যতে বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে, এই প্রত্যাশা থাকবে। তবে যেগুলো দেখছি এগুলো একটু নিজেদের কাছে একটু খারাপ লাগছে আর কি। বৃষ্টি হলে আসলে পরিসংখ্যানটা অন্যরকম হতে পারতো। আমরা প্রথমে পাওয়ার প্লেতে যেভাবে খেলেছি, কিন্তু যখন বৃষ্টি হলো তখন আমাদের ব্যাটিংটা আর দাঁড়াতে পারে না কেউ, মানে তখন আমাদের রান রেটটা কিন্তু পরে গেছে। কিন্তু পাওয়ার প্লের পূর্বে যদি আপনারা দেখেন, মানে বৃষ্টির আগে তখন কিন্তু আমাদের রান রেট খুব ভালো ছিল, এমনকি ভালো খেলছিল। কিন্তু বৃষ্টির পরেই আমাদের আসলে এটা, তারপরে আউটফিল্ডটা স্লো হয়ে গেছে। কিন্তু ওরা যখন খেলছে ওদের কাছে দেখলাম যে না, ভালোই ওরা ফিল করে খেলতেছে আর কি। এই বাংলাদেশের ম্যাচটা স্বাভাবিক জিতবে এই প্রত্যাশা নিয়ে এসেছিলেন, শেষ পর্যন্ত বাংলাদেশ হারলো। কেমন ফিল করছেন এবং কি প্রত্যাশা ছিল? প্রথমে তো নিউজিল্যান্ডের যে টিম, এটা তো আমরা বি টিম বলতে পারি। এই বি টিমের কাছে বাংলাদেশ যখন ম্যাচ হারে, আসলে এটা হতাশাজনক। বাংলাদেশের কাছ থেকে আমরা বড় কিছু আশা করি। ওয়ার্ল্ড কাপে যেহেতু যাইতে পারি নাই তারা তো মিনিমাম এই নিউজিল্যান্ডে যে ম্যাচটা হয়েছে, এদের কাছে ম্যাচটা জেতা দরকার ছিল। যেহেতু হেরে গেছে, আমি মনে করি যে বাংলাদেশ টি-20-র জন্য যে আপনার ওপেনার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, এই তানজিদ হাসান ইমন গ্রেট প্লেয়ার, কিন্তু পারভেজ হোসেন ইমন ভালো খেলে, কিন্তু সাইফ হাসান খুবই দুর্বল। আমি মনে করি টি-20-র জন্য সাইফ হাসান আসলে চলেই না, বলা যায় বাংলা কথা যেটাতে বলা হয় যে সাইফ হাসান চলেই না। সাইফ হাসানের জায়গায় আমি মনে করি সৌম্য সরকারকে দরকার। সৌম্য সরকার থাকলে টি-20-র জন্য খুবই ভালো। আর বাংলাদেশের মূল সমস্যাটা হচ্ছে 5 ডাউনে যে প্লেয়ারটা, এখানে হিটার প্লেয়ার দরকার। হিটার প্লেয়ার হিসেবে সাব্বির হোসেনকে খুবই দরকার। সাব্বির হোসেন ছাড়া বাংলাদেশ আসলেই চলে না টি-20-র জন্য। টি-20-র জন্য খুবই দুর্বল। ধন্যবাদ। বাংলাদেশের ম্যাচ দেখতে এসেছিলেন, স্বাভাবিকভাবে প্রত্যাশা ছিল ম্যাচটা জিতবে, অবশ্যই ম্যাচটা হারলো। ফিল করছে আর প্রত্যাশাটা কি ছিল? ভাই, এইটা আসলে বাংলাদেশের কাছ থেকে আমরা বেশি প্রত্যাশা করে ফেলি, বুঝছেন। কারণ বাংলাদেশ যখন বোলিং করে তখন সেটা ব্যাটিং পিচ হয়ে যায়, আর বাংলাদেশ যখন ব্যাটিং করে তখন সেটা বোলিং পিচ হয়ে যায়। এই ম্যাচ আমরা আমাদের যে ব্যাটিং লাইন আপ, নিউজিল্যান্ডের বি টিম, এখানে তো ওদের দাঁড়ানোর কথাই না। সেখানে 102 রানে অল আউট, 15 ওভারের খেলা তাও শেষ করতে পারে নাই, কাটেল ওভারের খেলা সেটাও শেষ করতে পারে নাই। তানজিম, তামিম, লিটন দাস আর সাইফ হাসান যদি প্রতিদিনই খেলবে তাহলে বাকিগুলা কি করবে? ঠিক। আরেকজন তাওহিদ হৃদয়, সে মোটামুটি নিজের ক্যারিয়ার বাঁচানোর জন্য খেলে, সে টিমের জন্য খেলে না আমি মনে করি। আর আপনার মেহেদি হাসানের জায়গা আমি মনে করি এখানে আপনার সাকলাইন ছিল, সাকলাইনকে খেলানো উচিত ছিল। টি-20-তে তার স্ট্রাইক রেট অনেক বেশি এবং সে খুব দুর্দান্ত বোলিং করে থাকে। এছাড়াও বাংলাদেশের একজন বিগ হিটার সাব্বির রহমান দীর্ঘদিন যাবৎ দলে নাই, তাকেও অন্তত টি-20-তে সুযোগ দেওয়া উচিত ছিল বাংলাদেশের। সবাইকে সুযোগ দেয়, বাট সাব্বির রহমানকে এখনও টি-20-তে সুযোগ দেওয়া হয় নাই। সো এইটা ভাই আমরা খুবই হতাশ যে বাংলাদেশ টিমের সব কিছু চেঞ্জ হচ্ছে, বাট আমাদের মাইন্ড সেট আপটা চেঞ্জ হয় না।
কেন জানেন? কারণ আমাদের ওই মাইন্ড সেটআপটা থাকে যে আমি আমার নিজের জন্য খেলবো, কেউ টিমের কথা ভাবে না যে আমি যদি 30 রান করি, দেখা যাচ্ছে 25 বলে 30 করলে আগামী মোটামুটি আমার 5-7 মাস আমি টিমে খেলতে পারবো। তো এই মাইন্ড সেটআপ নিয়ে বাংলাদেশ খেলে। ওরা এই সেটআপ নিয়ে খেলে না যে আমরা শুরু থেকে একটা টার্গেট নিব, যে একটা ওপেনার ধরেন আপনার 2 ওভার একটা টার্গেট থাকে যে আমি 20+ বা 30+ রান করব। বাট এই টার্গেটটা বাংলাদেশের ভিতরে নাই। নিউজিল্যান্ডের বি টিম, ভাই আপনি বুঝেন, বি টিমের কাছে বাংলাদেশের এই অবস্থা। মানে প্রথম ম্যাচটা কেমনে জিতছে, লিটন দাস, সাইফ হাসান, মানে এরা ভালো খেললেই বাংলাদেশ ভালো খেলবে, এমনটা কেন হবে ভাই? আমাদের মূলত তো সবাইকে নিয়েই তো বাংলাদেশ টিম, তো এরা পারফর্ম না করলে আর কেউ পারফর্ম করতে পারে না। তো এই যে বাংলাদেশের যে এই মাইন্ড সেটআপটা, এটার থেকে বের না হইলে বাংলাদেশ ভাই ক্রিকেটে কখনো উন্নতি করতে পারবে না। পড়ার সাথেই মানে ম্যাচটা ওই প্লেয়ারগুলো মানে অটোমেটিকলি নিজেরাই ছাড়িয়ে দেয়, মানে মনে হয় যে আমরা বিশাল পরাজয় বরণ করেছি, এখান থেকে হয়তো বা আমাদের ওঠার আর তেমন কোনো কিছু নাই। কিন্তু এই যে লাস্ট আপনারা দেখেছেন যে 38 বলে 50 রান দরকার ছিল 33 মিনিটে, এইখানে ওনারা কিন্তু চাইলে ম্যাচে আরও স্বাচ্ছন্দ্যভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার মাধ্যমে কিন্তু তারা ফাইটং একটা ম্যাচ খেলতে পারতো। যাই হোক, আমি সবার জন্য শুভকামনা জানাই এবং বিসিবির সভাপতি তামিম ইকবাল সাহেব, উনি কিন্তু বাংলাদেশের অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করছে দীর্ঘদিন যাবৎ এবং উনি বাংলাদেশের একজন নাম্বার 1 ব্যাটিং ছিলেন। আমি বিশ্বাস করি যে এই টিমের বিভিন্ন ধরনের যে ত্রুটিপূর্ণ জায়গাগুলো আছে সেখানে উনি কাজ করে এই দলকে আরও বেশি সামনে আগায় নেওয়ার জন্য ভূমিকা রাখবে এবং পাশাপাশি আমাদের যেই আমজনতা আমরা যারা আছি, এই যে মানে বেকার বা আপনি কিন্তু মহান মে দিবস গিয়েছে গতকালকে, সবাই কিন্তু শ্রমিক, তারপরে নিজের টাকা খরচ করে কিন্তু এখানে খেলা দেখতে এসেছে। আমি চাই যে এই প্লেয়ারগুলো এইদিকে যাতে একটু খেয়াল রাখে যে সাধারণ জনগণ তো আমাদের দিকে তাকায় থাকে যে আমরা হাসলে সারা বাংলাদেশ হাসে, তো এখানে একটু খেয়াল রেখে নিজেদের জায়গা থেকে দায়িত্ব নিয়ে তারা যাতে খেলাগুলো করে এবং আমাদেরকে হতাশা না করে। ম্যাচ ছিল আজকে, প্রত্যাশা নিয়ে হয়তো বা এসেছিলেন, শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা হেরেছে, কেমন লাগছে আসলে বা কোথায় ভুলগুলো ছিল? আসলে আমরা যারা ক্রীড়াপ্রেমী, দিন শেষে হার জিত তো খেলায় থাকবে, তবে আমরা হারটা অবশ্যই আমাদের জন্য খুবই খারাপ। তারপরে আমি বলবো আমরা যেহেতু সাধারণ দর্শক, খেলায় হার জিত থাকবেই। তো নেক্সট টাইম আমরা এই যে ভুলগুলো ছিল ম্যাচের, এই ভুলগুলো কিভাবে মানে কাটিয়ে ওঠা যায় এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। আমরা ব্যাটিংয়ে দেখেছি যে শুরুটা মোটামুটি হলেও আমাদের যে ব্যাটসম্যান 10 জন ব্যাটসম্যানের মধ্যে দেখা গেছে যে মাত্র 3 জন ব্যাটসম্যান মানে ডাবল ডিজিটে রান করতে পেরেছেন, আর বাকি ব্যাটসম্যানরা একেবারে হতাশ। আমি এই এবং বোলিংয়ের দিকটা যদি বলি, শুরুতে শরীফুল ইসলাম অনেক ভালো বোলিং করেছিলেন, 3টি উইকেট তুলে নিয়েছেন, মেহেদি 1টি উইকেট তুলে নিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম শেষের দিকের বোলাররা একদম যা ইচ্ছে তাই বোলিং করে গেছেন এবং ফিল্ডিংয়ে খুবই বাজে অবস্থা। ক্যাচ একটা খুব শেষের দিকে টার্নিং একটা পয়েন্ট ছিল, ক্যাচটা মিস হয়ে গেছে এবং আমি দেখলাম যে আমাদের অবাধ থ্রোতেও রান দিয়ে দিয়েছেন ফিল্ডাররা। আমি ক্রিকেট প্রেমী হিসেবে হতাশ হলেও আমি আশাবাদী যে আমাদের যে ভবিষ্যৎ ক্রিকেট টি20 এবং টেস্টে আমরা কিভাবে উন্নতি করতে পারি সেই দিকটা আমাদের যারা ক্রীড়া ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছেন মিস্টার তামিম ইকবাল খান সহ যারা আছেন এই মুহূর্তে বিসিবিতে আছেন তাদেরকে এবং যারা আমাদের কোচ স্টাফ যারা রয়েছেন এই দিকগুলো লক্ষ্য রাখবেন এবং লিটন দাসের প্রতি আমার একটা বিশেষ বার্তা থাকবে। আমরা জানি তিনি মানে অধিনায়ক হিসেবে বেশ চৌকস এবং কিপিংয়েও তিনি অনেক ভালো, তার ব্যাটিংটা আরও কীভাবে একটু মানে উন্নতি করা যায় এই বিষয়টা তিনি যেন আগামী সিরিজগুলো থেকে যেন আমাদেরকে ভালো খেলা উপহার দিতে পারেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আজকে আসলে আমরা আসছিলাম অনেক আশা করে, আমরা দিনাজপুর থেকে আসছি খেলা দেখতে, তো আসলে আমরা আশা করছিলাম যে একটু রানটা আরও বাংলাদেশের বেশি হবে এবং হচ্ছে শেষে আমরা ফিনিশিং দেখতে পারিনি বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছ থেকে, বিশেষ করে শামীম, তারপরে হচ্ছে সাইফুদ্দিন, আরও ছিল ইমন ছিল, তাদের কাছ থেকে আরও ভালো কিছু আশা করছিলাম আমরা। বৃষ্টির পর যা খেলছে ভাই আসলে এগুলো আশা করি নাই আমরা, চাঁদপুর থেকে খেলা দেখতে আসছি। যাই হোক, সব আল্লাহর ইচ্ছা, বৃষ্টি থেকে পুরো ভিজে তারপর খেলা দেখতে আসছি। এই উইকেটে এবং পিচ ড্যাম ছিল, আমরা বুঝতে পারছি মাঠ খারাপ ছিল এবং তারপরেও নিউজিল্যান্ড কিন্তু তাদের রানের গতি অব্যাহত রাখতেছিল, সেই হিসাবে কিন্তু বাংলাদেশকে আমরা ওই হিসাবে রান করতে দেখিনি, এইটাই আমরা আসলে হতাশ।